দর্শক, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব ভার্ব নিয়ে। আমরা যখন এসএসসি বা এইচএসসিতে পড়ি, তখন আমাদের মাঝে ভার্ব নিয়ে প্রচুর কনফিউশন তৈরি হয়, যার কারণে আমরা ভার্ব নিয়ে কোনো আনসার করতে চাই না। আমরা যে টেকনিকে পড়াশোনা করি, এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়। তো আমি যে টেকনিকটা আজকে দেখাবো, সেখানে মাত্র 3 থেকে 4টা জিনিস, 5টা জিনিস আমরা একটু ফলো করব, এবং 5টা জিনিসের সব কিছু দেখবেন খুবই ইজি। আমরা টেন্স থেকে মাত্র 2-1টা জিনিস দেখব, আমরা ভয়েস সেন্সটা একটু দেখব, ভয়েসটা কি, আসলে ভয়েসটা একটু মাথায় রাখতে হবে। ফাইনিট এবং নন ফাইনিট সম্বন্ধে আপনাদের ধারণা হয়তো বা আছে, না থাকলে আমি ভিডিও দিয়ে দেব, সেখান থেকে একটু দেখে নেবেন ফাইনিট এবং নন ফাইনিট ভার্ব। তারপরে আলোচনা করব একটুখানি প্রিপোজিশন নিয়ে, আর আলোচনা করব মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে। আপনি যদি এই 5টা টপিকস, আমরা তো হাজার হাজার নিয়ম পড়ি, আমরা দেখা যায় সিরিয়ালি যদি নিয়ম পড়ি, রুলস পড়ি, তাহলে আমাদের প্রায় 50টা 60টা এরকম রুলস পড়ে ফেলি। তো আমি আপনাদের এই 5টা টপিকস থেকে শুধু কয়েকটা টেকনিক দেখাবো, আপনি তারপরে আর 10টার মধ্যে মিনিমাম 8টা আপনার হবে। আচ্ছা, এখন আমরা তাহলে আলোচনায় চলে যাই। দেখো, আমরা টেন্স থেকে তাহলে কি পড়ব? টেন্স থেকে কি পড়ব এটা মাথায় রাখি। টেন্স থেকে পড়ব, দেখুন, আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি, তখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ভার্বের সাথে কি যুক্ত করি? এস বা ইয়েস। উদাহরণস্বরূপ আমরা যদি একটু দেখতে যাই, তাহলে হচ্ছে হি গোস টু স্কুল। তাহলে এই হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হচ্ছে এখানে এস বা ইয়েস যুক্ত হয়েছে। তো এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা তো জানি, হি, শি, ইট, এগুলো হয়। ওকে, এগুলোর উপর যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টে জানাবেন, আমি এর উপরও ক্লাস দিয়ে দিব। সহজ সহজ বিষয়গুলো যদি আপনাদের ধরতে কষ্ট হয়, সেগুলো সম্বন্ধেও আমি ক্লাস দিয়ে দেবো, আমাকে জানাবেন কমেন্টে। ওকে, তাহলে এইটা একটু মাথায় রাখতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনিটের বেলায়, সাবজেক্টটা তখন আমরা কি ইউজ করব? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাব, দেখুন এখানে যে টেন্স আছে, দেখেন, যদি পুরানো কোনো গল্প নিয়ে আলোচনা করা হয়, সবসময় গল্প বা স্টোরি, এটা কিসে থাকে? অতীতের কোনো কাহিনীকেই আসলে গল্প বলা হয় বা স্টোরি বলা হয়। এখন এই স্টোরির ক্ষেত্রে আপনি কি করবেন? অবশ্যই ভার্বটাকে পাস্ট নেবেন। তো ওই ক্ষেত্রে দেখা যাবে কোনো গল্পের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্ব পাস্টে আমরা দিয়ে দিই। ওকে, এখন এখানে ভয়েস নিয়ে কি আলোচনা করব? দেখেন, ভয়েস আমরা 2টা, অ্যাক্টিভ আর প্যাসিভ। ভালোভাবে বুঝবেন। এখন হয়তো বা আপনার ক্লাসটা ধরতে কষ্ট হবে, যখন আমরা অ্যাপ্লাই করব, যখন হচ্ছে আমি আপনাদের পরবর্তী ক্লাসগুলোতে বোর্ডের বিভিন্ন সালে যে কোশ্চেনগুলো আসছে, ওগুলো যখন আমি সমাধান করে দিব এই 5টা টেকনিকের মাধ্যমে হাতে ধরে ধরে, তখন আপনারা বুঝবেন আসলে এগুলো খুবই ইজি ছিল। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাই। দেখুন, এখানে হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে কি কাজটা যদি নিজের দ্বারাই সম্পন্ন হয়, আর প্যাসিভ মানে হচ্ছে কি যখন কাজটা অন্যের দ্বারা সম্পন্ন হয়। আচ্ছা, একটু চিন্তা করেন, যেমন কিভাবে, যদি কোথাও দেখি কাজটা আমি করছি, যেমন আমি ভাত খাই, তারপরে হচ্ছে আমি যাই, সে করে, সে যায়, সে ভাত খায়, এরকম, তাহলে কি হি ইটস রাইস। বাট যখন এটাকে আমি প্যাসিভ করব, প্যাসিভ অবশ্যই আমরা জানি প্যাসিভের নিয়ম কি, সাবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের ক্ষেত্রে কি সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই তো। তাহলে প্যাসিভের বেলায় কি হয়ে যায় আমরা সব সময় জানি, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, আর মাঝে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে, আর এর সাথে V3 ইউজ করতে হবে, এই তো। তো আমরা এটা কেন বললাম? দেখবেন, আমরা যখন বিভিন্ন ধরনের এই ভার্বের সমাধান করব, তখন বিভিন্ন অর্থ অনুসারে দেখবেন অনেক জায়গায় প্রকাশ হয়, করা হয়, যাওয়া হয়,
খাওয়া হয়, এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলো সবসময় মাথায় রাখতে হবে, সবসময় এটা কি প্যাসিভ। ওই ক্ষেত্রে আমি প্যাসিভ ইউজ করব। কিভাবে, একটু উদাহরণ দেওয়া যাক। দেখা যায় আমরা বিভিন্ন ক্ষেত্রে বলি, একটা সেন্টেন্স একদম কমন পাওয়া যায় যে গভর্নমেন্টের কিছু স্টেপ নেওয়া উচিত, কিছু স্টেপস নেওয়া উচিত এটা রিমুভ করতে। তো সেন্টেন্সটা এরকম দেওয়া থাকে, গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপ, এরকম দেওয়া থাকে। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব, এটাকে যখন দেওয়া থাকবে এই স্টেপগুলো আগে, স্টেপটা সাম স্টেপ আগে দেওয়া থাকবে, তখন আপনি এটাকে অবশ্যই করবেন। এখানে বলছে গভর্নমেন্ট এর উচিত কিছু স্টেপস নেওয়া, ওকে। কিন্তু যখন গভর্নমেন্টের দ্বারা কিছু স্টেপস নেওয়া উচিত, সেক্ষেত্রে কি হবে? তাহলে সাম স্টেপস শুড বি আনলাম কেন? প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি মোডাল অক্সিলারি দিয়া যদি কোনো প্যাসিভ থাকে সেক্ষেত্রে শুধু একটা বি এনে V3 ইউজ করে দিই। তাহলে হচ্ছে শুড বি টেকেন বাই গভর্নমেন্ট। তো এই ধরনের সেন্টেন্স আপনি দেখবেন একদম কমন, আপনি যখন করবেন আপনি ফলো করবেন, এই ধরনের সেন্টেন্সগুলো খুবই কমন। ওই যে ফুটবল খেলা দিয়ে একটা দেখছি যে একটা এসেছে আপনাদের ফুটবল খেলা নিয়ে। তো ফুটবল খেলাটা কি অ্যারেঞ্জ করা হয় নাকি ফুটবল নিজে নিজেই করে? না, ফুটবলটা অ্যারেঞ্জ করা হয়, এজন্য দেওয়া আছে দেখবেন ফুটবল ইজ অ্যারেঞ্জড কেন? ইজ অ্যারেঞ্জড বাই সামন। তার মানে কি অ্যারেঞ্জটা কেন হলো, ইজ অ্যারেঞ্জটা কেন হলো? ওই যে এটা হচ্ছে কি প্যাসিভের ক্ষেত্রে আমরা জানি কি হয়, প্যাসিভের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে V3 হয়। এই নিয়ম অনুসারে এটা হয়েছে কি ফুটবল ইজ অ্যারেঞ্জড। তাহলে এই ভয়েসটা সম্বন্ধে শুধু এইটুক ধারণা থাকলেই আপনাদের হবে। এরপরে চলে যাব আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বে। দেখেন ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব সম্বন্ধে আপনাদের তেমন কোনো ধারণা আছে কি না জানি না, কিন্তু এর সম্বন্ধেও আমি ক্লাস দিয়ে দেবো, দরকার হলে যদি আপনাদের দরকার হয় আপনারা এখান থেকে দেখে নেবেন। তো আমরা এই দুটো মুছে ফেলি। দেখেন ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব, একটা বাক্যে ফাইনিট ভার্ব থাকতে পারবে মাত্র একটা সেন্টেন্সে ফাইনিট ভার্ব কয়টা থাকতে পারবে? একটা। যদি বলি নন ফাইনিট ভার্ব কত থাকতে পারবে? নন ফাইনিট ভার্ব এগুলো থাকতে পারবে হাজার হাজার, মানে অসংখ্য, হাজার হাজার। তার মানে একটা বাক্যে আমার একটাই ফাইনিট ভার্ব থাকতে পারবে, এবং সেই ফাইনিট ভার্বটাকে আমরা সহজে কিভাবে বের করে নিতে পারি, সেই ফাইনিট ভার্বটা চেনার পর বাকি যত ভার্ব আছে সেগুলোকে আমরা নন ফাইনিট করে দেব। ওকে, আগে আমরা একটু ফাইনিট ভার্বটা চেনার একটু চেষ্টা করি। আসলে এই ফাইনিট এবং নন ফাইনিট থেকে অনেক অনেক বেসিক আছে, যেগুলো হচ্ছে বিভিন্ন ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষায় আসে। এগুলো নিয়েও আমি তোমাদের আস্তে আস্তে আলোচনা করে দিব, পরে আমি ক্লাস দিয়ে দেবো ফাইনিট এবং নন ফাইনিটের, এটা করে নিও। কিন্তু এখানে দেখো, এখানে যেটা আমাকে বুঝতে হবে, একটা আই অ্যাম গোয়িং টু স্কুল, সাপোজ গোয়িং টু স্কুল। এখন এখানে লিখছে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি কিভাবে বুঝবো এখানে ফাইনিট ভার্ব কোনটা? এখানে ফাইনিট ভার্ব চেনার উপায় হচ্ছে, প্রথম যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরেই কোন ভার্বটা আছে, সাবজেক্টের পরেই ফার্স্ট যে ভার্বটা খুঁজে পাবা দেখবা ওইটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ফাইনিট ভার্ব হয়। আপাতত তোমাদের সহজে পারার জন্য এটা বলছি আমি যখন তোমাদেরকে এই ফাইনিট এবং নন ফাইনিটের ক্লাসটা দিয়ে দেবো, তোমরা তখন ওখান থেকে দেখে নিও, তাহলে তোমাদের এই ফাইনিট এবং নন ফাইনিটের চেনার উপায়টা একদম সহজ হয়ে যাবে। ওকে, আপাতত আমরা এটুকু মনে রাখি। তো দেখো, যদি অ্যামটা হচ্ছে ফাইনিট ভার্ব হয়, তাহলে গো একটা কি, একটা ভার্ব। তো আমি বলছি কি একটা বাক্যে কয়টা ফাইনিট ভার্ব বসতে পারবে? অনলি অন। তাহলে এই অ্যামটা যদি একটা ফাইনিট ভার্ব হয়, তাহলে এই গোটা কি হবে? নন ফাইনিট হবে। কিন্তু এখানে দেখো আমরা কি করছি, গো এর সাথে আইএনজি করে দিছি। এই আইএনজি করেছি কেন এখন বোঝো। আমি বলছিলাম যে একটা বাক্যে কয়টা ফাইনিট ভার্ব বসতে পারবে? অনলি অন। বাকিগুলোকে নন ফাইনিট করে দিতে হবে। তাহলে নন ফাইনিট করার কতগুলো উপায় আছে। একটা হচ্ছে টু যোগে, টু প্লাস ভার্ব, আরেকটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আরেকটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এইগুলোকে, ভার্বগুলোকে যদি আমরা এভাবে কনভার্ট করি,
তাহলে হচ্ছে এটা নন ফাইনিট হয়ে যায়। তাহলে নন ফাইনিট আমরা প্রত্যেকটা একটা উদাহরণ দিয়ে দেখি। যেমন আমরা লিখি উই ইট টু লিভ। দেখুন এখানে সাবজেক্টের পরেই একটা ভার্ব আছে ইট, এটাকে আমরা ফাইনিট ভার্ব হিসেবে ধরে নিব। তাহলে এটা যদি ফাইনিট ভার্ব হয়, আরেকটা ভার্ব এই বাক্যে দেওয়া আছে, তাহলে এটাও একটা ফাইনিট ভার্ব। দেখুন তাহলে এই ভার্বটাকে আমরা কি ইউজ করতে পারবো ফাইনিট ভার্ব হিসাবে? না, একটা বাক্যে মাত্র একটাই ফাইনিট ভার্ব বসতে পারবে। তাহলে এটাকে আমরা কি করে দিব? নন ফাইনিট করে দিব। নন ফাইনিট কীভাবে করবো একটু দেখুন। আমি বলছি একটা টু যোগে করা যায়। এই টু যোগে যে নন ফাইনিট করা হয় ভার্বকে, সেটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। আপনারা মাথায় রাখবেন, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ওকে, এরপরে আমরা পরের আলোচনায় চলে যাই। দেখুন এখানে দেওয়া আছে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, ভার্বের সাথে যখন আইএনজি দিব, তখন ভার্বের সাথে যখন আইএনজি দিব, এটা দুটো কাজ করতে পারে। ভার্বের সাথে আইএনজি যখন আমরা দিব, এটা আচ্ছা এটা আমরা আপাতত একটু মনে রাখি যে ভার্বের সাথে আইএনজি যোগেও হচ্ছে এটা কি করা যায়, এটা হচ্ছে নন ফাইনিট করা যায়। ওকে, আপনারা একটু মাথায় রাখবেন, এই ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, এটা আবার অনেক ব্যাখ্যা আছে। তা এর সম্বন্ধে আপনাদের আরেকটা আমি ক্লাস দিয়ে দেবো, সেগুলো একটু দেখে নেবেন। আসলে তো আপনার সবগুলো যে দেখতে হবে এমন না, যদি আপনি চান আপনার বেসিক ডেভেলপ করতে, তাহলে হচ্ছে ক্লাসগুলো দেখবেন। আপনার ভর্তি পরীক্ষা প্লাস হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষা খুবই এগুলো গুরুত্বপূর্ণ। ওকে, এখন চলে যাই ভার্বের সাথে কি বলছি আমি, আইএনজি যোগ করব। আচ্ছা, আইএনজি যোগ করলে যেমন আমি কিভাবে প্রকাশ করতে পারি দেখি। আই স, আমি দেখলাম, এ স্লিপিং ডগ, এ স্লিপিং ডগ। ওকে, আমি এখানে কেন লিখলাম না আই স এ স্লিপ ডগ? কেন? দেখুন এখানে আছে কি স্লিপিং দিছি, কারণ এই সাবজেক্টের পরেই একটা ভার্ব আছে, এই ভার্বটাই কি ফাইনিট ভার্ব। তো এটা যদি ফাইনিট ভার্ব হয়, তাহলে আরেকটাও তো ফাইনিট ভার্ব আমি রাখতে পারবো না। তো ফাইনিট ভার্ব করার উপায় আছে কিভাবে? আইএনজি যোগে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন বিভিন্ন আপনাদের যখন এই ভার্বগুলো সমাধান করতে হয়, তখন দেখবেন এখানে আইএনজি যুক্ত হয়। কেন আইএনজি যুক্ত হয় এটা আমরা কখনো বুঝি না। ওই ক্ষেত্রে খুঁজে দেখবেন একটা ফাইনিট ভার্ব আছে, বাকি ভার্বটা থাকলে সেটাকে আইএনজি যোগে নন ফাইনিট করে দেওয়া হয়। আরেকটা কি আছে? পার্টিসিপল। কি আছে? পার্টিসিপল যোগে। আচ্ছা, তেমনি ওই যে পার্টিসিপল যোগেও আমরা যখন ইডি করি, মানে হচ্ছে দেখবেন আই রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই ম্যান, বাই মি। যখন এটা করছেন, তখন এই ইজ সাবজেক্টের পরেই কি আছে একটা ভার্ব, তখন এই ভার্বটাই কি অবশ্যই ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্বের পরে কে বসবে? একটা নন ফাইনিট করতে হবে। তো নন ফাইনিট কীভাবে করা যায়? পাস্ট পার্টিসিপল হিসেবেও নন ফাইনিট করা যায়। তাহলে আমি এখানে নন ফাইনিট হিসাবে ইটেন বসাই দিছি। তো বুঝতে পারছি নিশ্চয়ই। তাহলে এইগুলা হচ্ছে আমি যখন হাতে হাতে ধরে আপনাদেরকে সমাধানগুলো করে দিব, তখন দেখবেন এগুলো খুব ইজি হয়ে গেছে। আচ্ছা, তাহলে ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্বের আমি ক্লাস দিয়ে দেবো, দেখে নেবেন আশা করি। আচ্ছা, এ পর্যন্তই নন ফাইনিট এবং ফাইনিট। এবং এরপরে আসেন প্রিপোজিশন। প্রিপোজিশনে কী আলোচনা করব? দেখুন প্রিপোজিশনে হচ্ছে প্রিপোজিশন এরপর ভার্ব থাকলে অবশ্যই তার সাথে আইএনজি যোগ করে দিব। কি যোগ করে দিব? আইএনজি যোগ করে দিব। শুধুমাত্র টু এর পর ভার্বের মূল ফর্ম হবে, কোনো চেঞ্জ হবে না। শুধুমাত্র দেখুন সকল প্রিপোজিশনের পর ভার্বটাকে আমরা কি করে দিব? আইএনজি। তাহলে আমি যদি লিখি ফর, তারপর একটা ভার্ব যদি লিখি গোয়িং, তাহলে হবে গোয়িং। যদি বলি অফ, তারপরে যদি থাকে তাহলে হলেও গোয়িং। আর যদি টু হয়, তারপরে অবশ্যই কখনো এই গোয়িং হবে না, তখন আবার গো হবে। শুধুমাত্র প্রিপোজিশন টু এর ক্ষেত্রে ভার্বের মূল ফর্ম হবে। আর বাকি যত প্রিপোজিশন আছে সবগুলোর ক্ষেত্রে কি হবে? মনে রাখবেন, ফর আইএনজি হয়ে যাবে। যেমন দিছি ফর গোয়িং, অফ গোয়িং, তাহলে আইএনজি হয়ে যাবে। কিন্তু এই টু এর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে একটু আবার ব্যতিক্রম হতে পারে। যেমন একটা আছে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টুর পরে আবার কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়। তো একটু আগে আমরা জানলাম কি টু এর পরে ভার্বের মূল ফর্ম হয়, কিন্তু আবার জানবো যে উইথ এ ভিউ টুর পরে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজটার পরে ভার্বের
আইএনজি হয়। ওকে, তাহলে প্রিপোজিশন সম্পর্কে এইটুকু আলোচনা করলেই আপাতত হবে। এরপরে আসি আমরা একটু মোডাল অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি। আচ্ছা, মোডাল অক্সিলারি ভার্ব কি আমরা কি জানি? মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, এগুলো। আচ্ছা, তাহলে এগুলো নিয়ে আমি কি আলোচনা করব? দেখুন, এই যে মোডাল অক্সিলারি ভার্ব, এই মোডাল অক্সিলারি ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, উইল। আমরা যখন ফিউচার টেন্স করছি, একটু চিন্তা করো তো, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, বা আই শ্যাল ইট রাইস, এটা দিয়ে করে। দেখুন, এটা যখন আই শ্যাল ইট রাইস এটা যখন করি, তখন এই শ্যালের পরে কি বসেছি? ইট। এর সাথে কি কিছু যুক্ত করেছি? না, এটাকে মূল ফর্ম হিসেবে রেখেছি, কারণ এর আগে আছে কি? শ্যাল। শ্যাল একটা কি? মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব। তাই আমি এখানে কি বসাইছি? মূল ফর্ম বসাইছি। যখন দেখেন এটাকে আমরা কি করব? প্যাসিভ করব, তখন কি করি? রাইস শ্যাল, রাইস শ্যাল বি ইটেন, ইটেন ইটেন বাই মি, এরকম লিখি। আচ্ছা, একটু চিন্তা করছেন কখনো যেখানে শ্যালের পরে কেন বি হয়েছে? একটু চিন্তা করে দেখেন, এই যে শ্যাল, শ্যাল একটা কি? অবশ্যই মোডাল অক্সিলারি ভার্ব। আর আমি জানি যখন আমরা কি করব, যখন আমরা এক প্যাসিভ করব, তখন V3 অবশ্যই আনতে হবে। তো শ্যালের পরে আমি V3 বসাইতে পারবো না, যার কারণে আমি একটা সাহায্যকারী হিসাবে বি এর মূল ফর্ম বি সেটাকেই বসাই। কারণ কি? শ্যালের পরে অবশ্যই মূল ফর্ম বসাইতে হবে, শ্যালের পরে সরাসরি V3 আমি বসাইতে পারি না। তাহলে এটাও আপনি মাথায় রাখবেন যে মোডাল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের মূল ফর্ম হয়। আপনারা যদি এই টপিক্সটা পারেন, এরপরে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারবো, এই টপিকসগুলো পারার পর পরবর্তী যে আমরা ক্লাসগুলো নিয়ে আসবো, সেখানে দেখবেন আমি এই অ্যাপ্লাইগুলো আপনাকে করিয়ে একদম প্রমাণ করে দিব যে এগুলোর বাইরে আসলে আপনাদের ক্ষেত্রে এই ভার্ব পারতে কিছুই দরকার হয় না। তাহলে সবাই আমাদের সাথেই থাকুন, পরবর্তী ক্লাস আমি দিয়ে দেব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।